দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি নেপালের রাজধানী কাঠমান্ডুর যেই প্রাকৃতিক সুন্দর পরিবেশ, সেই পরিবেশটি আমি মূলত আপনাদেরকে কিছু বর্ণনা করতে চাইতেছি। যে স্থানে রয়েছে এই স্থানটিতে দেখেন কি সুন্দর একটি পুকুরের মতো রয়েছে। যদি এখানে মাছ চাষ করা হয় কিনা সে বিষয়ে আমার ধারণা নেই, কিন্তু এর পুকুরের চারপাশ যে সুন্দর পরিপাটিভাবে সাজানো হয়েছে, সেখানে বিকালবেলা অর্থাৎ সর্বক্ষণই এখানে মানুষ বসে তাদের অবসর সময়টা অববাহিত করতে পারে। এই নেপাল সম্পর্কে বলতে গেলে নেপালের দেখেন এই ট্রাফিক সিস্টেমটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। যে ট্রাফিক সিস্টেমটা যদি আমাদের বাংলাদেশে চালু হতো তাহলে বাংলাদেশ এই যানজট মুক্ত হতো। এখানে কোনো আমি একটা সিএনজি পাই নাই, এখানে রয়েছে ট্যাক্সি আর রয়েছে মোটরসাইকেল এখানে ভাড়া চালিত হয়। আর এখানে সবাই ট্রাফিক আইন মেনে চলে। যদি কেউ ট্রাফিক আইন অমান্য করে তার সাথে সাথে তার জরিমানা গুনতে হয়। এখানে পুলিশের সংখ্যা কম, কিন্তু আইন মানার মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রেই নেপাল আজকে এই ট্যুরিজম একটি দেশে পরিণত হয়েছে। পৃথিবীর সবচেয়ে পাহাড় বেষ্টিত আমার দৃষ্টিকোণ থেকে এই নেপাল শহরের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লাখ লাখ পর্যটক এখানে আসে। এই পর্যটক আসার ফলশ্রুতিতে নেপালের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এই ট্যুরিজমের যেই ইনকাম দিয়ে নেপাল অনেক এগিয়ে গেছে। নেপাল পাহাড় বেষ্টিত একটি অনুন্নত রাষ্ট্র, আমাদের চেয়ে একটা গরিব রাষ্ট্র, কিন্তু তার লোক সংখ্যা রয়েছে মাত্র আমার জানা মতে 3.5 কোটি। এই 3.5 কোটি মানুষই তারা প্রত্যেকেই কর্মক্ষম, প্রত্যেকেই নিয়ম শৃঙ্খলা মেনে চলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বলতে গেলে যদি একটি উন্নতশীল রাষ্ট্রের কথা বলা যায়, অর্থাৎ অনুন্নত গরিব রাষ্ট্রের যে রাজধানী এত পরিষ্কার নিয়ম শৃঙ্খলা মেনটেন করে চলে, তা নেপালে এসে বোঝা যায়। আর নেপাল যারা আসবেন তারা অবশ্যই শীতের জামা নিয়ে আসবেন, কারণ নেপাল সর্বক্ষণই শীত অনুভব করা হয় শরীরে। এবং নেপালের শীতের যেই এখন তীব্রতা না থাকলেও অনেকেই দেখবেন যে এই রাস্তাটা যারা রয়েছে শীতের জামা পরিধান করে চলাচল করে। আপনি আপনার রাস্তাটা একটু দেখেন, এই দেখেন এখানে মন্দির রয়েছে। ঠিক তেমনি ভাবে নেপালের বিভিন্ন জায়গায়, যেহেতু নেপাল পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রটি হিন্দু রাষ্ট্র, সেই রাষ্ট্রের হিন্দুর সংখ্যা সবচেয়ে বেশি। হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা এখানে সবচেয়ে বেশি। আর তাই বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর মন্দির রয়েছে। আর এই মন্দিরগুলির যে স্ট্রাকচারাল বিষয়গুলি রয়েছে সেগুলো যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই মন্দিরের যেই নির্মাণ করার ক্ষেত্রে যে কাঠের ব্যবহার করেছে, এই কাঠ এবং মন্দিরে যে ইট বা বিভিন্ন পাথরের ব্যবহার করা হয়েছে, যেহেতু নেপাল পাথর সমৃদ্ধ, পাথর দিয়ে তৈরি, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন পাথর দিয়ে বিভিন্ন পাহাড়। সেই পাহাড়ের পাথরগুলি তারা কাজে লাগিয়ে বিভিন্ন অবকাঠামো বাড়িঘর নির্মাণ করেছে। এবং দেখেন একটি এখানে ছোট পরিসরে মন্দির রয়েছে, সেই মন্দিরের বয়স প্রায় অনেক বছর হবে। এখানে প্রায় 2000 বছর পূর্বের মন্দির আমি দেখেছি। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে নেপালের জনগণ তাদের ধর্মীয় বিশ্বাসের আলোকে গড়ে তুলে স্থাপন করেছে পাহাড়ের চূড়ায় বিভিন্ন মন্দির। যে মন্দিরগুলির যে অবকাঠামো এবং তাদের যে স্ট্রাকচারাল বিষয়গুলি আমি ব্যাখ্যা করেছি, সেইগুলি মূলত কাঠ দিয়ে তৈরি এবং মাটি এবং পাথর দিয়ে তৈরি, যা এখনো টিকে রয়েছে। এই নেপাল ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি দেশ হওয়ার সত্ত্বেও এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুব মজবুত করে তৈরি করা হয়েছে। এই নেপালের যে ধর্মীয় যে মন্দিরগুলি রয়েছে সেখানে যে বিভিন্ন দেবদেবীর স্থাপন করা হয়েছে, তা পাথর খোদাই করে নিখুঁত ভাবে আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর পূর্বে তারা খুব নিখুঁত ভাবেই করেছে, যার চিহ্ন বর্তমানে রয়েছে। তো এতক্ষণ যারা আমার এই কথাগুলি শুনেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই নেপালের কাঠমান্ডু থেকে বিদায় নিচ্ছি। স্বামী নস্কন বাবার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।